নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। বিংশ পরিচ্ছেদ, নরকের দ্বার। দিনটা আলস্য ও কর্মহীনতার মধ্য দিয়া কাটিয়া গেল। কোদণ্ড মিশ্র প্রভাতেই স্নানাদি সমাপন করিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিলেন। বৃদ্ধের জীর্ণ শরীরে কর্মপ্রেরণা শতগুণ বৃদ্ধি পাইয়াছিল। বজ্র শূন্য কুটিরে কিয়ৎকাল বসিয়া রহিল, তারপর আলস্য ভঞ্জন করিয়া বাহির হইল। তাহার মনের অবস্থা এখন স্তিমিত। সে যেন বিবাহের বর, তাহাকে ঘিরিয়া সকল তৎপরতা, অথচ সে নিজে নিষ্ক্রিয়। বজ্র বাহিরে আসিয়া কাল রাত্রে যেদিক হইতে আসিয়াছিল সেই দিকে চলিল। মাঝে মাঝে ছোট ছোট কুটির, তাহার চারিপাশে শাক কন্দ ফল ফুলের উদ্যান। কুটিরগুলিতে মানুষ নাই, বোধহয় সকলেই কর্ণসুবর্ণে হাটে গিয়াছে। ইহাদের গৃহে চুরি করিবার মতো তৈজস কিছু নাই, তাই তাহাদের মনেও কোনো দুশ্চিন্তা নাই। এইরূপ কয়েকটি গৃহের পরে একটি কুটিরের সম্মুখীন হইয়া বজ্র গঙ্গাকে দেখিতে পাইল। গঙ্গা দাওয়ায় বসিয়া পায়ের উপর সলিতা পাকাইতেছিল। হাসি মুখে বজ্রকে অভ্যর্থনা করিল, বলিল, এসো, আই এক কাঁদি কলা আর ইঁচড় নিয়ে কানসোনায় বেচতে গেছে, এখুনি আসবে। গঙ্গা দাওয়ায় পাটি বিছাইয়া দিল, ধামিতে করিয়া এক ধামি মুড়ি ও গুড় আনিয়া বজ্রকে খাইতে দিল। উঠানের লতা হইতে খিরিকা পাড়িয়া দিল। বজ্র পরম তৃপ্তির সহিত মুড়ি চিবাইতে লাগিল। গঙ্গার আজ আর শঙ্কা সংকোচ নাই। সে সলিতা পাকাইতে পাকাইতে গলগল করিয়া কথা বলিতে লাগিল। আর থাকিয়া থাকিয়া বজ্রের অঙ্গদের পানে বিমুগ্ধ দৃষ্টিপাত করিতে লাগিল। বজ্র তাহা দেখিয়া বলিল, দেখবে, বলিয়া অঙ্গদটি খুলিয়া তাহার হাতে দিল। গঙ্গা যেন স্বর্গ হাতে পাইল। দুই চক্ষে আনন্দ এবং সম্ভ্রম ভরিয়া সে অঙ্গদটি ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। অনেকক্ষণ দেখিবার পর গভীর পরিতৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া অঙ্গদ বজ্রকে ফিরাইয়া দিল। বজ্র লক্ষ্য করিল, গঙ্গার মুখে ক্ষণেকের জন্য লোভ বা গৃহ্ণতা প্রকাশ পাইল না। যাহাদের কিছুই নাই, তাহারাই বোধ করি নির্লোভ হইতে পারে। আই বুড়ি ফিরিয়া আসিল। কলা ও ইঁচড় বিক্রি করিয়া সে কাঁকড়া কিনিয়াছে। ঘটা করিয়া অতিথির জন্য পঞ্চব্যঞ্জন রাঁধিতে বসিল। কাঁকড়া কুটিতে বসিয়া গঙ্গার আহ্লাদের সীমা নাই। দ্বিপ্রহরে বজ্র ভাগীরথীতে স্নান করিয়া আসিল। তারপর উদর পূর্ণ করিয়া বুড়ির রান্না অতি মুখরোচক অন্ন ব্যঞ্জন গ্রহণ করিল। আহারের পর হরিতকি চর্বণ করিতে করিতে বজ্র কোদণ্ড মিশ্রের কুটিরে ফিরিয়া গেল। দেখিল তিনি এখনো আসেন নাই। সে নলপাটি পাড়িয়া শয়ন করিল। কাল রাত্রে জাগরণ গিয়াছে, তাহার চক্ষু মুদিয়া আসিল। ক্রমে সে অশান্ত অর্ধনিদ্রায় আচ্ছন্ন হইয়া পড়িল। যখন তাহার ঘুম ভাঙিল, তখন দিন প্রায় শেষ হইয়া আসিয়াছে। বজ্রদেহের জরিমা দূর করিয়া বাহিরে আসিল। কোদণ্ড মিশ্রের দেখা নাই। তিনি এখনও ফিরিয়া আসেন নাই, কিংবা হয়তো ফিরিয়াছিলেন, আবার বাহির হইয়াছেন। বজ্র ঘুমাইয়াছিল, তাই জানিতে পারে নাই। বজ্র অনিশ্চিতভাবে কিছুক্ষণ ইতস্তত করিল, তারপর ভাগীরথীর তীর ধরিয়া ভ্রমণে বাহির হইল। নিশ্চেষ্টভাবে কুটিরে বসিয়া থাকিয়া লাভ নাই। সে উত্তরমুখে চলিল। এখানে জনবসতি অধিক নাই।
স্থানে স্থানে 2-4টি বিচ্ছিন্ন কুটির। শূন্য তীর ধরিয়া চলিতে চলিতে সে ক্রমে ময়ূরাক্ষী ও ভাগীরথীর সঙ্গমস্থলে উপস্থিত হইল। ময়ূরাক্ষীর ধারা ভাগীরথীর তুলনায় সংকীর্ণ, কিন্তু যে স্থানে 2 স্রোত মিলিত হইয়াছে সে স্থান তরঙ্গ সমাকুল। গত রাত্রে বজ্র এই স্রোত অন্ধকারে পার হইয়াছিল। এই সঙ্গমস্থলের অপর পারে কোণের উপর বহু শিখরযুক্ত তুঙ্গ রাজপ্রাসাদ। এদিকটা প্রাসাদের পশ্চাৎভাগ। 2 দিক হইতে উচ্চ প্রাকার আসিয়া নদীর কিনারায় 2টি বিপুল স্তম্ভে পরিণত হইয়াছে। মাঝের অবকাশস্থলে অবরোধের স্নানঘাট। সারি সারি দীর্ঘ সমান্তরাল সোপান উচ্চ সৌধতল হইতে নামিয়া নদী গর্ভে নিমজ্জিত হইয়াছে। বজ্র দাঁড়াইয়া দেখিতে লাগিল। 2 তীরের মাঝখানে অনুমান 3-4 রজ্জুর ব্যবধান। অস্তমান সূর্যের তির্যক আলোকে প্রাসাদ ও ঘাট স্পষ্ট দেখা যাইতেছে। প্রাসাদ যেন সুপ্ত, কোথাও কর্মচঞ্চলতা নাই। ঘাটে কয়েকটি পুরো নারী জলে নামিয়া গা ধুইতেছে। আসন্ন দুর্যোগের কোনো পূর্বাভাস সেখানে নাই। বজ্র ময়ূরাক্ষীর তীর ধরিয়া আবার চলিতে লাগিল, কিন্তু তাহার দৃষ্টি পরপারে প্রাসাদের উপর ন্যস্ত হইয়া রহিল। তাহার অন্তরে কোনো বিপুল হৃদয়াবেগ উত্থিত হইল না, কেবল নির্লিপ্ত শ্লথ চিন্তার ক্রিয়া চলিতে লাগিল। তাহার পিতামহের রচিত ওই রাজপুরী, কোদণ্ড মিশ্রের চেষ্টা সার্থক হইবে কি? কপ্পদকহীন বৃদ্ধ ব্রাহ্মণ একটা রাজ্য ওলট পালট করিয়া দিবে? ইহা কি সম্ভব, না ইহা স্বপ্ন? রাজপুরী পিছনে পড়িয়া রহিল। বজ্র খেয়াঘাটের নিকট উপস্থিত হইল। এখানে খেয়াঘাটের আশেপাশে জনবসতি অধিক। খেয়াতরি যাত্রীদের পারাপার করিতেছে। ওপারেও ক্ষুদ্র একটি খেয়াঘাট। বজ্র অদূরে উচ্চ পাড়ের উপর এক বৃক্ষতলে বসিয়া দেখিতে লাগিল। দর্শনীয় কিছু নয়, তবু তৃপ্ত মনে বসিয়া দেখা যায়। অল্পকাল পরে সূর্যাস্ত হইল। খেয়ার মাঝি নৌকা বাঁধিয়া প্রস্থান করিল। ঘাট শূন্য হইয়া গেল। বজ্র উঠিয়া আবার নদী তীর ধরিয়া ফিরিয়া চলিল। রাজপ্রাসাদের সমান্তরালে আসিয়া দেখিল, যেখানে প্রাসাদ ছিল সেখানে পিণ্ডীভূত অন্ধকার। সেই অন্ধকারের জঠর হইতে 2-4টি বর্তিকার ক্ষীণ রশ্মি নদীবক্ষে প্রতিবিম্ব ফেলিয়া কাঁপিতেছে। বজ্র যখন কোদণ্ড মিশ্রের কুটির সম্মুখে ফিরিয়া আসিল, তখন দিবালোক সম্পূর্ণ লুপ্ত হইয়াছে। কোদণ্ড মিশ্র ফিরিয়াছেন, কুটির কক্ষেই আছেন। বদ্ধ দ্বারের ফাঁকে আলো দেখা যাইতেছে। বজ্র দাওয়ায় উঠিয়া ঘরের মধ্যে মৃদু জল্পনার শব্দ শুনিতে পাইল। সে দ্বারের বাহিরে দাঁড়াইয়া পড়িল। হয়তো কোনো গূঢ় পুরুষ আসিয়াছে। বজ্র একটু দ্বিধা করিল, তারপর দ্বারের ফাঁক দিয়া তাহার দৃষ্টি ভিতরে প্রবেশ করিল। সেখানে কোদণ্ড মিশ্রের সম্মুখে যাহাকে বসিয়া থাকিতে দেখিল, তাহাতে সে বিস্ময় পিছাইয়া আসিল। কুহু! কোদণ্ড মিশ্রের সহিত মুখোমুখি বসিয়া কুহু কথা কহিতেছে। তাহার অঙ্গ ঘিরিয়া নীল রঙের ওড়না, কিন্তু চিনিতে কষ্ট হয় না। সেই মিষ্ট দুষ্ট হাসি ভরা মুখ। কুহু কোথা হইতে আসিল? কোদণ্ড মিশ্রের সহিত তাহার কি সম্বন্ধ? দ্বারের বাহিরে নির্বাক দাঁড়াইয়া বজ্র শুনিতে পাইল, কোদণ্ড মিশ্র বলিতেছেন, এই লিপি নাও, অর্জুন সেনকে আজ রাত্রেই দিও, আর মুখে বলো সমস্ত প্রস্তুত। অমাবস্যার তিথি যেন ভ্রষ্ট না হয়। কুহু বলিল, বলবো। অমাবস্যা কবে? পরশু, সেই রাত্রির মধ্যযামে। যে আজ্ঞা।
আজ তাহলে উঠি, ফিরতে দেরি করলে রানী সন্দেহ করবে। স্বস্তি। কুহু সন্তর্পণে দ্বার খুলিয়া বাহিরে আসিল। তারপর বজ্রকে দেখিয়া সেও বজ্রাহতবৎ চাহিয়া দাঁড়াইয়া রহিল। দুইজনই হতবাক। এই সময় ঘরের ভিতর হইতে কোদণ্ড মিশ্রের কণ্ঠস্বর আসিল। কে বাহিরে কে? বজ্র চমকিয়া বলিল, আমি বজ্র। এসো বৎস, ভিতরে এসো। বজ্র দ্বিধা ভরে দ্বারের দিকে অগ্রসর হইলে কুহু চকিতে হাত তুলিয়া কি যেন ইশারা করিল। তারপর বাহিরের অন্ধকারে মিলাইয়া গেল। ঘরে প্রবেশ করিয়া বজ্র কোদণ্ড মিশ্রের সম্মুখে উপবিষ্ট হইল। বৃদ্ধের মুখে চোখে তীব্র উত্তেজনা, শুষ্ক দেহে তিলমাত্র অবসাদ নাই। তিনি নিম্নকণ্ঠে আজিকার সমস্ত দিনের কর্মতৎপরতা বজ্রকে শুনাইতে লাগিলেন। কর্ণ সুবর্ণে এখনও অনেক ধার্মিক ও সম্ভ্রান্ত ব্যক্তি আছে, যাহারা বর্তমান রাজা রানীর কুক্রিয়া ও জঘন্য জীবনযাত্রায় উত্ত্যক্ত হইয়া উঠিয়াছে। শশাঙ্কদেবের বংশধর সিংহাসনে বসিলে তাহারা আনন্দিত হইবে, সহায়তাও করিবে। ব্যবস্থা সমস্তই প্রস্তুত। অমাবস্যার রাত্রে অগ্নিবর্মার নারকীয় জীবন শেষ হইবে। পরদিন প্রাতে কৌকবর্মার সৈন্যগণের সাহায্যে বজ্র রাজপুরী অধিকার করিবে। নগরে শাসন ডিন্ডিম প্রচারিত হইবে। অগ্নিবর্মার মৃত্যু এবং বজ্রদেবের অভিষেক ঘোষিত হইবে। কৌকবর্মা যাহা চায় তাহা লইয়া নিজের দেশে চলিয়া যাইবে। 200 বাছাই করা খাস যোদ্ধা সংগ্রহ হইয়াছে, তাহারা রাজপুরী রক্ষা করিবে। কোদণ্ড মিশ্র তখন নিশ্চিন্ত হইয়া নূতন শাসনতন্ত্র প্রবর্তিত করিবেন। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আসিবে। বজ্র মনোযোগ দিয়া শুনিল, কিন্তু মনের মধ্যে কোনো প্রকার তীব্র আগ্রহ অনুভব করিল না। তাহাকে সিংহাসনে বসাইবার জন্য এত উদ্যোগ আয়োজন, অথচ তাহার অন্তর যেন এই জটিলতা কুটিলতায় সায় দিতেছে না। পিতা পিতামহের সিংহাসন তাহার প্রাপ্য, সে তাহা চায়, কিন্তু রাষ্ট্রনীতির কূট চক্রান্ত, বিষ প্রয়োগে নরহত্যা সে স্বচ্ছন্দ মনে গ্রহণ করিতে পারিতেছে না। ইহা অপেক্ষা যুদ্ধক্ষেত্রে রক্তস্রোত প্রবাহিত করিয়া এ প্রশ্নের মীমাংসা হইলে সে অধিক সুখী হইত। কিন্তু মনের সূক্ষ্ম ভাবনা মুখে প্রকাশ করিতে সে অভ্যস্ত নয়। প্রকাশ করিয়াই বা লাভ কি? সে শুধু জিজ্ঞাসা করিল, আমার কর্তব্য কিছু আছে কি? কোদণ্ড মিশ্র বলিলেন, উপস্থিত কিছু না। তুমি কেবল অমাবস্যা রাত্রি পর্যন্ত নিজেকে প্রচ্ছন্ন রাখবে, আর কোনো কর্তব্য নেই। আমার ঘরে এখন অনেক লোকের যাতায়াত হবে, তোমার এখানে না থাকাই ভালো। তুমি আই বুড়ির ঘরে থাকবে। আরো 2-4 কথার পর বজ্র বাহিরে আসিল। আকাশে অসংখ্য নক্ষত্র ফুটিয়াছে, নিম্নে কুটিরগুলিতে মৃৎ প্রদীপের ক্ষুদ্র শিখা। বজ্র অন্য মনে আই বুড়ির কুটিরের দিকে পা বাড়াইয়াছে, এমন সময় একজন আসিয়া তাহার হাত ধরিল। মধুমথন। কুহু। কুহু এতক্ষণ বাহিরের অন্ধকারে লুকাইয়া অপেক্ষা করিতেছিল। বজ্র তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুমি এখানে? কুহু প্রতিধ্বনি করিল, তুমি এখানে? বজ্র সংক্ষেপে নিজের নদী সন্তরণ কাহিনী বলিল। তারপর প্রশ্ন করিল, কিন্তু কোদণ্ড মিশ্রের কাছে তুমি এলে কি করে? তাঁর সঙ্গে তোমার
কি সম্বন্ধ? কুহু বলিল, আছে, পরে বলবো। কাল আমি মদিরাগৃহে গিয়েছিলাম, দেখলাম দোর বন্ধ, কেউ নেই। কি দুঃখ যে হয়েছিল। বজ্র লক্ষ্য করিল কুহু হাত ধরিয়া তাহাকে একদিকে লইয়া যাইতেছে। সে বলিল, "ও, কোথায় যাচ্ছ?" কুহু বলিল, চলো, আমাকে রাজপুরীতে পৌঁছে দেবে। কিন্তু খেয়া তো বন্ধ, নদী পার হবে কি করে? আমার উপায় আছে, এসো। কুহু তাহার বাহুর সহিত বাহু জড়াইয়া লইল। দুইজনে নক্ষত্রবিদ্ধ অন্ধকারের ভিতর দিয়া চলিল। খেয়া ঘাটে খেয়াতরির পাশে একটি মোচার খোলার মতো ছোট্ট ডিঙি বাঁধা আছে। এটি অবরোধের নারীদের ব্যবহার্য ডিঙি। ঘাটের এক কোণে স্তম্ভের গায়ে অর্ধ নিমজ্জিত হইয়া বাঁধা থাকে। পুরীর দাসীরা প্রয়োজন হইলে ব্যবহার করে। কুহু ও বজ্র সেখানে উপস্থিত হইলে কুহু বলিল, তুমি আগে ওঠো, বৈঠা ধরো। বজ্র উঠিয়া বসিয়া বৈঠা ধরিল। কুহু পিছনের গলইয়ে উঠিয়া বাঁধন খুলিয়া দিল। বজ্র জিজ্ঞাসা করিল, রাজপুরী কোন দিকে? কিছুই যে দেখা যাচ্ছে না। কুহু বলিল, ভাবনা নেই, দুবার দাঁড় টেনে স্রোতের মুখে ডিঙি ছেড়ে দাও, আপনি রাজপুরীর ঘাটে গিয়ে লাগবে। বজ্র তাহাই করিল। আঁধারে ডিঙি ভাসিয়া চলিল। এতক্ষণে বজ্র অন্তরের মধ্যে একটা সহস্র উত্তেজনা অনুভব করিতে লাগিল। অসংখ্য অপরিচিত ব্যক্তির ভিড়ের মধ্যে ঘুরিতে ঘুরিতে সে যেন হঠাৎ একান্ত আপনার জনকে খুঁজিয়া পাইয়াছে। মনের আনন্দে হাসিয়া উঠিয়া সে বলিল, কুহু, তোমার সঙ্গে যে আবার দেখা হবে তা একবারও ভাবিনি। কুহু বলিল, আমিও না, কিন্তু ঘাট এসে পড়েছে। ঘাটের পাশানে ডিঙি ঠেকিল। দুইজনে অবতরণ করিল। কুহু স্তম্ভের গায়ে লোহার আংটায় ডিঙি বাঁধিল, তারপর আসিয়া বজ্রের হাত ধরিল। বজ্র বলিল, এবার আমি ফিরে যাই। কুহু বজ্রের কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, মহারাজ বজ্রদেব, আজ আপনাকে ছাড়ব না, দাসীর ঘরে পায়ের ধুলো দিতে হবে। মহারাজ বজ্রদেব, এই সম্বোধন শুনিয়া বজ্র যেন ক্ষণেকের জন্য মন্ত্রমূঢ় হইয়া গেল। কুহু হাত ধরিয়া তাহাকে রাজপুরীর মধ্যে লইয়া চলিল। একবিংশ পরিচ্ছেদ, নরক। রাজপুরীতে প্রবেশ করিবার সময় বজ্রের পা কাঁপিয়া গেল। চোখের দৃষ্টি ঝাপসা হইল। কণ্ঠের নিকট বাষ্পপিণ্ড উঠিয়া কণ্ঠরুদ্ধ করিয়া দিল। পিতৃপুরুষের ভবনে এই তাহার প্রথম পদার্পণ। রাজপুরীতে দ্বীপ জ্বলিয়াছে, কিন্তু পুরীর পিছন দিকে বেশি আলো নাই। কুহু আলো আঁধারির ভিতর দিয়া এক সংকীর্ণ সোপানের সম্মুখীন হইল। রাজ অবরোধের দাসী কিঙ্করীদের ব্যবহারের জন্য এরূপ সোপান অনেক আছে। কুহু বজ্রের হাত ধরিয়া উপরে চলিল। দ্বিতলের এক কোণে কুহুর কক্ষ। দূরে একটা প্রদীপ জ্বলিতেছে। কুহু নিজ দ্বারের সম্মুখে উপস্থিত হইয়া দেখিল তাহার দাসী মালতী দ্বারের পাশে দুই পা ছড়াইয়া বসিয়া আছে। বজ্রকে পিছনে রাখিয়া কুহু আগাইয়া গেল। মালতী উঠিয়া কুহুর পিছনে চোখ বাঁকাইয়া চাহিল। অবরোধে পুরুষের আবির্ভাব মালতীর চোখে নূতন নয়, তবে এ মানুষটা নূতন বটে। আবছায়া আলোতে দেখিয়াও চাহিয়া দেখিতে হয়। কুহু বজ্রকে যথাসম্ভব আড়াল করিয়া বলিল, মালতী, তোকে আর দরকার নেই, তুই যা। মালতী চোখ ঘুরাইল।
অঙ্গভঙ্গি করিল। তারপর দুষ্টামি ভরা সুরে বলিল, এত রাত্রিরে কোথায় যাব গো ঠাকুরুন? কুহু ফিসফিস করিয়া বলিল, তোর মনের মানুষ নেই? তার কাছে যা, আজ আর ফিরতে হবে না, একেবারে কাল সকালে ফিরিস। মালতী একগাল হাসিল। তাহাকে আর দ্বিতীয়বার বলিতে হইল না। অঞ্চল প্রান্ত উড়াইয়া সে নিমেষ মধ্যে অন্তর্হিত হইল। কুহু বজ্রকে লইয়া ঘরে প্রবেশ করিল। ভিতর হইতে দ্বারের খিল আঁটিয়া দিল। ঘরটি খুব বড় নয়, ছোটও নয়। চারিকোণে দ্বীপ ও দণ্ডে চারিটি প্রদীপ। মসৃণ মণিহর্মতলে আলোক প্রতিফলিত হইতেছে। বাতায়নের পাশে খট্টিকার উপর শুভ্র সজ্জা। উপাধানের উপর মল্লিকা ফুলের স্থূল মালা শোভা পাইতেছে। ঘরের বাতাস কস্তুরী ও পুষ্পগন্ধে আমোদিত। কুহু হাত ধরিয়া বজ্রকে খট্টিকার উপর বসাইয়া দিল। মুগ্ধ বিধুর চক্ষে চাহিয়া তাহার পায়ের কাছে বসিয়া ধরা ধরা গলায় বলিল, ধুলোয় মানিক কুড়িয়ে পেয়েছি, তা কি আগে জানতাম? মহারাজ বজ্রদেব যখন মাথায় রাজমুকুট ধারণ করবেন, তখন এই পাপিষ্ঠা দাসীর কথা কি মনে থাকবে? বজ্র কুহুকে টানিয়া তুলিয়া পাশে বসাইল। বলিল, কুহু, তুমি জানো না তোমাকে পেয়ে আমি কি পেয়েছি। এই জনারণ্যে তুমি আমার একমাত্র বন্ধু। কুহু আদরে গলিয়া গেল। বজ্রের কাঁধে মাথা রাখিয়া বলিল, মনে থাকবে? থাকবে, তোমাকে চিরদিন মনে থাকবে। কুহু পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল। তারপর উঠিয়া মল্লিকা ফুলের মালাটি বজ্রের গলায় পরাইয়া দিল। মালাটি সে আজ বৈকালে রানীর আদেশে গাঁথিয়াছিল। সেই মালা আর একজনের গলায় উঠিবে তখন কে জানিত? তৃপ্তির মধ্যেও রানীর কথা কুহুর মনে পড়িয়া গেল। রাক্ষসীটার কাছে যাইতে হইবে। ছলে ছুতায় আরও 2টা দিন তাহাকে ভুলাইয়া রাখা দরকার। ঈষৎ অন্যমনা হইয়া কুহু একটা কুলঙ্গির কাছে গেল। কুলঙ্গিতে নানাবিধ মিষ্টান্ন ছিল। একটি স্থালিতে তাহা লইয়া বজ্রের কাছে ফিরিয়া গেল। বজ্র বলিল, এ কি? কুহু বলিল, একটু খাও। কুহু 2 হাতে থালি ধরিয়া রহিল। বজ্র মিষ্টান্ন তুলিয়া খাইতে লাগিল। খাইতে খাইতে বলিল, কোদণ্ড মিশ্রের সঙ্গে তোমার কি সম্বন্ধ, তা তো বললে না। কুহু বলিল, আমার মা এই রাজপুরীর দাসী ছিল। কোদণ্ড ঠাকুর মাকে চিনতেন। মা মরবার সময় ঠাকুরকে বলে যায় তিনি যেন আমার দেখাশোনা করেন। তা ঠাকুর আর আমার কি দেখাশোনা করবেন, আমি তাঁর দেখাশোনা করি। ও কি, আর একটু খাও? আর না, অনেক খেয়েছি, এই ক্ষীরের পুলি খেতেই হবে। বলিয়া কুহু ক্ষীরের পুলি বজ্রের মুখে তুলিয়া দিল। আহার শেষ হইলে বজ্র বলিল, তুমি আর আমাকে মধুমথন বলবে না? বলতে ইচ্ছে করে, কিন্তু তোমার সত্যি নাম পরম ভট্টারক শ্রীমন মহারাজা বজ্রদেব। মধুমথন তোমার মিথ্যে নাম। বজ্র একটু অন্যমনস্ক হইল। গুঞ্জার মুখখানি তাহার মনের মধ্যে ভাসিয়া উঠিল। সে বলিল, মিথ্যে নয়, 2টো নামই সত্যি। তুমি আমাকে মধুমথন বলেই ডেকো। কুহু জিভ কাটিল। রাজাকে কি অন্য নামে ডাকতে আছে? রাজা তো এখনো হইনি, হব কি না তারই বা ঠিক কি? কুহুর মুখ দৃঢ় হইল। সে বলিল, তুমি রাজা হবে। বেশ, যতদিন রাজা না হই ততদিন মধুমথন বলে ডেকো। সে ভালো, 3 রাত্রির জন্য তুমি আমার মধুমথন। কুহু বজ্রের
খুব কাছে সরিয়া আসিল। বজ্র উঠিবার উপক্রম করিয়া বলিল, এবারে কিন্তু আমি ফিরে যাব। কোদণ্ড মিশ্র বলেছেন। কুহু তাহার দুই কাঁধে হাত রাখিয়া তাহাকে উঠিতে দিল না। বলিল, কোদণ্ড ঠাকুর কি বলেছেন আমি শুনেছি, কিন্তু এখন তোমার যাওয়া হবে না। ভোর হবার আগেই আমি তোমাকে ডিঙিতে করে পৌঁছে দেব। কিন্তু এখন রাত কত? এখনো প্রথম প্রহর শেষ হয়নি। বজ্র হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, না, আমি ফিরে যাই। তুমি যেতে না পারো, আমি সাঁতরে ময়ূরাক্ষী পার হতে পারব। কুহু কিছুক্ষণ তাহার মুখের পানে চাহিয়া রহিল। তাহার অধরে একটি গুপ্ত হাসি খেলিয়া গেল। সে বজ্রের বুকের ওপর হাত রাখিয়া বলিল, আচ্ছা, একটু অপেক্ষা করো। আমার একটা কাজ আছে, সেটা সেরে এসে আমি তোমাকে পৌঁছে দেব। কি কাজ? রানীর কাছে যাইতে হইবে, এ কথা কুহু বলিল না। বজ্রের কাছে রানীর নাম উচ্চারণ করিল না। বলিল, কোদণ্ড ঠাকুর চিঠি দিয়েছেন, রাজার অন্তরঙ্গ অর্জুন সেনকে দিতে হবে। কতক্ষণ সময় লাগবে? 2 দণ্ড, বেশি নয়। 2 দণ্ড বসে থাকব? কুহু কুহক ভরা হাসিল। বসে থাকবে কেন? আমার বিছানায় শুয়ে থাকো। বজ্র কোমল শয্যার প্রতি অপাঙ্গ দৃষ্টি করিয়া বলিল, যদি ঘুমিয়ে পড়ি? অধরের একটি ভঙ্গুর ভঙ্গি করিয়া কুহু বলিল, যদি ঘুমিয়ে পড়ো, আমি এসে তোমাকে জাগিয়ে দেব। বজ্র শয়ন করিল। কুহু তাহার প্রতি ফিরিয়া চাহিতে চাহিতে ঘর হইতে বাহির হইল। ঘরের বাহিরে আসিয়া কুহু সতর্কভাবে চারিদিকে চাহিল। কেহ কোথাও নাই। পুরীর এ অংশ নিশীথি হইয়া গিয়াছে। কুহু নিঃশব্দে দ্বারের শিকল তুলিয়া দিয়া দ্রুত পদে সিঁড়ির দিকে চলিল। চতুস্তলে রানী শিখরিণীর শয়নকক্ষ। কুহু প্রবেশ করিলে রানী অর্ধত্বিতা হইয়া প্রশ্ন বিস্ফারিত চক্ষে চাহিলেন। ব্যজনরতা দাসী কুহুর ইঙ্গিতে সরিয়া গেল। কুহু মনে মনে যে কাহিনী গড়িয়া রাখিয়াছিল, ম্রিয়মাণ কণ্ঠে তাহা বলিল। আজও পানশালা বন্ধ, সন্ডিক কোথায় চলিয়া গিয়াছে, সম্ভবত আগন্তুক যুবকও নিজের দেশে ফিরিয়া গিয়াছে, কিন্তু এ বিষয়ে নিঃসংশয়ে কিছু জানিবার উপায় নাই। পানশালা শূন্য। এদিকে কুহুর অবস্থা শোচনীয়। হাঁটিয়া হাঁটিয়া তাহার পা দুটার আর কিছু নাই। এখন দেবী আজ্ঞা করুন, সে কি করিবে? দেবী প্রজ্বলিত চক্ষে বলিলেন, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ দেখতে চাই না। কুহু করুণ নত মুখে দাঁড়াইয়া রহিল। তারপর যুক্ত করে প্রণাম করিয়া ক্লান্ত মন্থর পথে দ্বারের দিকে চলিল। দ্বারের বাহিরে গিয়া সে একবার চকিত বঙ্কিম গ্রীবাভঙ্গি করিয়া চাহিল। তাহার চক্ষে প্রচ্ছন্ন বিদ্রূপ নিমেষে দেখা দিয়া নিমেষ মধ্যে অন্তর্হিত হইল। তারপর সে দ্রুত পদে রাজার প্রমোদ ভবনের দিকে চলিল। অন্তরঙ্গ অর্জুন সেন রাজার কাছেই আছে। তাহাকে কোদণ্ড মিশ্রের লিপি দিয়া রানী শিখরিণীর সর্বনাশের ব্যবস্থা পাকা করিয়া তবে সে নিজের ঘরে ফিরিয়া যাইবে। রানী শিখরিণী কিন্তু কুহুর ওই চকিত কটাক্ষ দেখিয়াছিলেন। তিনি শয্যায় উঠিয়া বসিলেন। ব্যর্থতার ক্রোধ অপগত হইয়া তাহার ললাটে সংশয়ের ভ্রুকুটি দেখা দিল। ব্যজনকারিণী দাসী ফিরিয়া আসিয়া আবার রানীকে বাতাস করিবার উদ্যোগ করিলে রানী জিজ্ঞাসা করিলেন, বললি, কুহু কোন দিকে গেল দেখলি? বললি চমকিয়া বলিল, তা তো দেখিনি দেবী,
নিজের ঘরে গিয়েছে বোধহয়, দেখব? না, থাক। রানী শেখরিণী আরো কিছুক্ষণ অধর দংশন করিতে করিতে চিন্তা করিলেন। তারপর সহসা শয্যা হইতে নামিয়া বস্ত্রাঞ্চল সম্বরণ করিতে করিতে বলিলেন, বললি, আয় আমার সঙ্গে, কুহুর ঘরে আমাকে নিয়ে চল। বললি ভীত চক্ষে রানীর পানে চাহিল। রানীর মুখ দেখিয়া তাহার বুক শুকাইয়া গেল, মুখ দিয়া কথা বাহির হইল না। সে নীরবে অগ্রবর্তিনী হইয়া রানীকে পথ দেখাইয়া লইয়া চলিল। কুহুর শয্যায় শয়ন করিয়া বজ্র ঘুমাইয়া পড়িয়াছিল। বাতায়ন দিয়া নদীর জল ছোঁয়া বাতাস প্রবেশ করিয়া তাহার কপালে বুকে স্নিগ্ধ করাঙ্গুলি বুলাইয়া দিতেছিল। আজ দ্বিপ্রহরে বজ্র ঘুমাইয়াছিল বটে, কিন্তু তাহার দেহের গ্লানি দূর হয় নাই। কুহুর কোমল শয্যায় শুইয়া মৃগমদ ও পুষ্পগন্ধে আচ্ছন্ন হইয়া সে গুঞ্জাকে স্বপ্ন দেখিতেছিল। গুঞ্জা যেন তাহার পাশে বসিয়া তাহার মুখের পানে চাহিয়া হাসিতেছে, বুকে কপালে হাত বুলাইয়া দিতেছে, বলিতেছে, তোমার মাথায় ও কি, সোনার মুকুট? ছি ছি, ফেলে দাও, আমি তোমাকে পলাশ ফুলের মালা পরিয়ে দেব। গুঞ্জা, কুঁজবরণ কন্যা। কিন্তু একে, এ তো গুঞ্জা নয়, এ কি কুহু? না, কুহুর মুখ এত সুন্দর নয়, গুঞ্জার মুখও এত সুন্দর নয়। মুখখানা যেন চেনা চেনা, কি তপ্ত নিঃশ্বাস, বুকের ওপর পড়িয়া বুক যেন পুড়াইয়া দিতেছে। গুঞ্জা কোথায় গেল? এই নারীর চোখের দৃষ্টি এত তীব্র কেন? না না, মনে পড়িয়াছে, রানী শেখরিণী। কিন্তু না না, গুঞ্জা কোথায়? রানী শেখরিণী সরিয়া গেল, দ্বার খুলিয়া বাহিরে কাহার সহিত কথা বলিল, আবার দ্বার বন্ধ করিয়া ফিরিয়া আসিল। তাহার হাতে একগুচ্ছ ধূম ও নিঃসন্দি ধূপ ও শলাকা। কিসের ধূপ? রানী শলাকাগুলি তাহার মুখের কাছে নাড়িতেছে। ধূপের গন্ধে মাদকতা আছে। বজ্রের শরীর যেন বিবশ হইয়া আসিতেছে। শরীরে অনুভূতি আছে, চেষ্টা নাই। মন কিন্তু সজাগ, সে জাগিয়া আছে, তবু যেন ঘুমাইয়া স্বপ্ন দেখিতেছে। তাহার চোখে রানী নিদালির মন্ত্র পড়িয়া দিয়াছে। প্রাণপণ চেষ্টা করিয়াও সে চোখের পাতা খুলিতে পারিতেছে না, অথচ সে জাগিয়া আছে, সমস্তই অনুভব করিতেছে। গুঞ্জা, তুমি কোথায়? সোনার মুকুট ভালো নয়, তুমি আমাকে পলাশ ফুলের মালা পরাইয়া দাও। গুঞ্জা, তুমি কি রানীর ছদ্মবেশে আমার কাছে আসিয়াছ? তাই কি তোমাকে চিনিতে পারিতেছি না? কুঁজবরণ কন্যা। রাজার প্রমোদ ভবন অবরোধ হইতে অনেকখানি দূরে, প্রাসাদের অন্য প্রান্তে। কুহু অলিন্দ দিয়া সেই দিকে চলিল। কখনো এক প্রস্থ সোপান অবহরণ করিয়া, কখনো এক প্রস্থ আরোহণ করিয়া খদ্যোতের মতো নিঃশব্দ সঞ্চারে চলিল। যতই প্রমোদ ভবনের কাছে আসিতে লাগিল, ততই বাদ্যযন্ত্রের শব্দ স্পষ্টতর হইতে লাগিল। ঝনি ঝমকি, ঝনি ঝমকি। অবশেষে কুহু প্রমোদ কক্ষের দ্বারে পৌঁছিল। প্রমোদ কক্ষটি আয়তনে বৃহৎ, কিন্তু সর্বত্র সমভাবে আলোকিত নয়। মধ্যস্থলে অনেকগুলি উচ্চ দ্বীপদণ্ড চক্রাকারে সাজানো রহিয়াছে। ছাদ হইতেও শৃঙ্খলিত লম্বিত দীপাধার ঝুলিতেছে, কিন্তু এই চক্রের বাহিরে অধিক আলো নাই। কোণে কোণে ছায়ান্ধকার। কক্ষে অনেকগুলি মানুষ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে, তাহা সহসা ধরা যায় না। মানুষগুলি কিন্তু সকলেই স্ত্রী জাতীয়। এমন কেহ নাই যে রূপসী ও নবীনা নয়। তাহাদের বেশভূষা সংক্ষিপ্ত, বুকে কাহারও কাঁচুলি আছে, কাহারও নাই। তাহারা গুচ্ছে গুচ্ছে হর্মতলে বসিয়া আছে, কেহ বা আস্তরণের উপর,
অঙ্গ এলাইয়া দিয়াছে। যাহারা আলোকচক্র হইতে দূরে আছে তাহাদের অস্পষ্টভাবে দেখা যাইতেছে। আলোকচক্রের মাঝখানে এক বিরল বসনা সভানন্দিনী নৃত্য করিতেছে। আলোক বিভ্রান্ত প্রজাপতির ন্যায় তাহার নৃত্যের ভঙ্গি। তাহাকে ঘিরিয়া বসিয়া 3টি যুবতী বীণা, মৃদঙ্গ ও মঞ্জিরা বাজাইতেছে। ঝনি ঝমকি ঝনি ঝমকি। রাজা অগ্নিবর্মা যে এই কক্ষে আছেন তাহা সহসা লক্ষ্যগোচর হয় না। কেন্দ্রীয় দীপচক্র হইতে অল্প দূরে একটি স্তম্ভে পৃষ্ঠ অর্পণ করিয়া তিনি বসিয়া আছেন। অগ্নিবর্মার অস্থিসার মুখে শ্বশ্রুগুম্ফ নাই, বক্ষ কেশহীন, মাথার চুল নারীর মতো দীর্ঘ। তিনি স্তিমিত চক্ষে নর্তকীর পানে চাহিয়া আছেন। ছাগ চক্ষুর ন্যায় ভাব ও লেশীন চক্ষুর দয়, কিন্তু তাহাদের অভ্যন্তরে প্রচ্ছন্ন উন্মাদনা। কুহু উঁকি দিয়া দেখিল, কিন্তু ভিতরে প্রবেশ করিল না। অর্জুন সেন রাজার অন্তরঙ্গ, নিজস্ব বৈদ্য, সর্বদা রাজার সন্নিধানে থাকা তাহার কর্তব্য। কিন্তু কুহু প্রমোদকক্ষের ছায়াচ্ছন্ন কোণে কোণে দৃষ্টি প্রেরণ করিয়াও তাহাকে দেখিতে পাইল না। ভিতরে নৃত্যের তাল ক্রমে দ্রুত হইতেছে। দ্বারের কাছে এক বিপুলকায়া প্রৌঢ়া রমণী হাতে খোলা তলোয়ার লইয়া বসিয়া আছে। সেই প্রমোদ কক্ষের দৌবারিকা। কিন্তু দ্বার রক্ষার দিকে তাহার দৃষ্টি নাই, নৃত্যলীলার দিকেও নাই। সে বসিয়া বসিয়া ঢুলিতেছে। কুহু দ্বারের বাহিরে দাঁড়াইয়া দ্বিধায় পড়িল। অন্তরঙ্গ অর্জুন সেনকে সে কোথায় খুঁজিয়া বেড়াইবে? খুঁজিলেই কি পাওয়া যাইবে? কুহু ভাবিল, আজ থাক, কাল পত্র দিলেই হইবে। নিজের ঘরের দিকে কুহুর মন টানিতেছিল। কুহু ফিরিবার জন্য পা বাড়াইয়াছে। দেখিল অলিন্দ দিয়া অর্জুন সেন আসিতেছে। তাহার পিছনে এক কিঙ্করী, কিঙ্করীর হস্তে পূর্ণ পান পাত্র। অন্তরঙ্গ অর্জুন সেনের বয়স 35, নধর মসৃণ আকৃতি, মাথায় তৈলসিক্ত কুঞ্চিত কেশ, কুঞ্চিত গুম্ফ, চক্ষু দুটি উজ্জ্বল, যেন সর্বদাই বাষ্পোৎফুল্ল। কুহুকে দেখিয়া সে গতি শ্লথ করিল। কিঙ্করীকে বলিল, তুমি মহারাজাকে পানীয় দাও গিয়ে, আমি যাচ্ছি। কিঙ্করী প্রমোদ কক্ষে প্রবেশ করিল। কুহু মৃদুস্বরে অর্জুন সেনকে কোদণ্ড মিশ্রের বার্তা জানাইল ও সংকেত লিপি দিল। অর্জুন সেনের বাষ্পোৎফুল্ল চোখে একটু কৌতুক দেখা দিল। সে স্নিগ্ধস্বরে বলিল, অমাবস্যার রাত্রি? ভালো। নিবন্ত প্রদীপে ফুঁ দেওয়া বই তো নয়, তা দেব। আর্য কোদণ্ড মিশ্রকে আমার প্রণাম দিয়ে বলো, শ্রীমন মহারাজ একদিন আমাকে অম্বষ্ঠ বৈদ্য বলেছিলেন, সে কথা আমার মনে আছে। কুহু একবার অর্জুন সেনের স্নিগ্ধ মুখের পানে চাহিল, একবার দ্বারের ভেতর দিয়া পানপত্র হস্তে উপবিষ্ট মহারাজের দিকে দৃষ্টি প্রেরণ করিল। তারপর নিঃশব্দ ক্ষিপ্র চরণে ফিরিয়া চলিল। দ্বাবিংশ পরিচ্ছেদ, বিষ মন্থন। কুহুর ঘরের বাহিরে অলিন্দের প্রদীপটি নিব নিব হইয়াছিল। তাহার অস্থির প্রতিচ্ছায়া ভৌতিক আকার গ্রহণ করিয়া প্রাচীর গাত্রে নৃত্য করিতেছিল। কুহু কোনো দিকে না চাহিয়া নিজের দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাত তুলিয়া শিকল খুলিতে গিয়া থমকিয়া গেল। শিকল খোলা। কুহুর বুক দুরু দুরু করিয়া উঠিল। সে দ্বারে হাত রাখিয়া চাপ দিল। দ্বার খুলিল না। ভিতর হইতে অর্গল বন্ধ। কুহুর দেহের রক্ত হিম হইয়া গেল। সে বুদ্ধিভ্রষ্টের মতো দ্বারের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। এই সময় পিছন হইতে কেহ তাহার স্কন্ধ স্পর্শ করিল। কুহু ভীত চক্ষে ঘাড় ফিরাইয়া দেখিল বল্লী। বল্লী হাত ধরিয়া
তাহাকে দূরে টানিয়া লইয়া গেল। ফিস ফিস করিয়া বলিল, কুহু, আজ তুমি মরেছ। কুহু চাপা গলায় বলিল, আমার ঘরে কে দৌড় দিয়েছে? তা এখনো বোঝনি? রানী। তোমার ঘরে কি কেউ ছিল? ছিল কেউ, বুঝেছি, কিন্তু তাকে আর পাবে না। রানী তাকে বশ করেছে। তোমার নাগর শক্ত মানুষ বলতে হবে। বশীকরণ ধূপ দিয়ে তাকে বশ করতে হয়েছে। গলা আরও নিম্ন করিয়া বললি, যাহা দেখিয়াছিল এবং যাহা অনুমান করিয়াছিল তাহা বলিল। শুনিয়া কুহু হাত কামড়াইল। বললি বলিল, হাত কামড়ালে কি হবে? এখন পালাও। রানী যদি তোমাকে পায়, তোমার ধরে মাথা থাকবে না। কুহু তাহা বুঝিয়াছিল। রানীর ঈপ্সিত বস্তু সে নিজের জন্য লুকাইয়া রাখিয়া রানীকে মিথ্যা কথায় ভুলাইয়া রাখিয়াছিল, রানী তাহা জানিতে পারিয়াছে। ধরা পড়িলে আর রক্ষা নাই। রানী তাহাকে তুষানলে পুড়াইয়া মারিবে। কুহু আর কাল ব্যয় না করিয়া রাজপুরীর কুটিল চক্রব্যূহের মধ্যে অদৃশ্য হইয়া গেল। কুহু শৈশব হইতে রাজ অবরোধে পালিত। অবরোধের অন্ধি সন্ধি তাহার নখদর্পণে। সে একটি অতি নিভৃত গূঢ় কক্ষে গিয়া লুকাইয়া রহিল। এখানে কেহ তাহাকে খুঁজিয়া পাইবে না। ধূলিমলিন অন্ধকার কোটরে একাকিনী বসিয়া উত্তপ্ত নিঃশ্বাস ফেলিতে ফেলিতে কুহু তীব্র প্রতিহিংসা চিন্তায় মনের বলগা ছাড়িয়া দিল। তাহার ইচ্ছা হইল রাজাকে গিয়া সংবাদ দিবে, অগ্নিবর্মার হাত ধরিয়া ব্যভিচাররতা রানীকে ধরাইয়া দিবে। কিন্তু তাহাতে বজ্রের প্রাণ নাশ অনিবার্য। কুহু রুদ্ধ বীর্য সর্পিনীর মতো সারা রাত্রি তর্জন করিতে লাগিল। তৃতীয় প্রহরের ভেরি বাজিয়া গেলে কুহু নিঃশব্দে উঠিয়া গুপ্তকক্ষের বাহিরে আসিল। রাত্রি শেষ হইয়া আসিতেছে। রাজপুরীর অলিন্দ পথে শীতল বায়ু প্রবাহিত হইতেছে। চারিদিকে গাঢ় মিশ্রা। একটি দ্বীপও জ্বলিয়া নাই। নিজের দ্বারের কাছে আসিয়া কুহু সন্তর্পণে হাত দিয়া অনুভব করিল দ্বার খোলা। সে কক্ষে প্রবেশ করিল। কিছুক্ষণ নিস্পন্দভাবে অন্ধকারে দাঁড়াইয়া শুনিল শয্যা হইতে একজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আসিতেছে। কুহু দ্বার বন্ধ করিয়া দিল। ঘরের কোণে গিয়া কম্পিত হস্তে প্রদীপ জ্বালিল। তারপর ছুটিয়া গিয়া শয্যার পাশে দাঁড়াইল। বজ্র চক্ষু মুদিয়া শুইয়া আছে। ধীরে ধীরে তাহার নিঃশ্বাস পড়িতেছে। কুহু তাহার বাহু ধরিয়া নাড়িল, কানে কানে নাম ধরিয়া ডাকিল, মধুমথন। বজ্র কিন্তু জাগিল না। ইহা কি নিদ্রা, না মাদকজাত মহাচ্ছন্নতা? বজ্রের সর্বাঙ্গে দৃষ্টি বুলাইয়া কুহুর কিছুই বুঝিতে বাকি রহিল না। বল্লী না দেখিয়াও যাহা অনুমান করিয়াছিল তাহা সত্য। কুহু দন্তে অধর কাটিয়া রক্তাক্ত করিল। এদিকে রাত্রি ফুরাইয়া আসিতেছে। রানী চলিয়া গিয়াছে বটে, কিন্তু আবার কখন তাহার কি মতি হইবে কে জানে। কুহু ত্বরান্বিত হইয়া বজ্রের পরিচর্যা আরম্ভ করিল। মারণ উচাটন বশীকরণের যেমন ঔষধ প্রক্রিয়া আছে, তাহার প্রতিষেধক ঔষধ প্রক্রিয়াও আছে। কুহু বজ্রের মাথায় শীতল জল দিল, সিক্ত বস্ত্র দিয়া বক্ষস্থল মুছিয়া দিল, আরও নানা প্রক্রিয়া করিল। অবশেষে বজ্র রক্তাভ চক্ষু মেলিয়া চাহিল। তাহার দেহ মনের জড়তা কাটিতে আরও কিছুক্ষণ গেল। সে উঠিয়া বসিয়া চারিদিকে চাহিয়া বলিল, আমি এখানে কেন? কুহু তাহার গলা জড়াইয়া কানে কানে বলিল, তুমি রাজপুরীতে এসেছিলে, মনে নেই? আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলে। বজ্র
স্মরণ করিবার চেষ্টা করিয়া বলিল, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কুহু বলিল, তারপর বোধহয় স্বপ্ন দেখেছিলে। ও কথা ভুলে যাও, রাত আর নেই। চলো, তোমাকে কোদণ্ড ঠাকুরের ঘরে পৌঁছে দিয়ে আসি। কোদণ্ড ঠাকুর? হ্যাঁ, চলো। কুহুর হাত ধরিয়া বজ্র ঘাটে আসিল। পূর্বাকাশে তখনও উষার উদয় হয় নাই। শুকতারা প্রদীপ্ত মণিখণ্ডবৎ দপদপ করিতেছে। কুহু বজ্রকে ডিঙিতে বসাইল, হাতে বৈঠা ধরাইয়া দিল। বজ্র যন্ত্রবৎ বৈঠা টানিতে লাগিল। তাহারা যখন কোদণ্ড মিশ্রের কুটিরে পৌঁছিল, তখনও তাহার ঘরে প্রদীপ জ্বলিতেছে। তিনি উষ্ণ মস্তিষ্কে কুটির মধ্যে পাদচারণা করিতেছেন। এই এক অহরাত্রের মধ্যে বৃদ্ধের দেহ আরো শীর্ণ হইয়া গিয়াছে, চক্ষু ও গণ্ডদয় কোটর প্রবিষ্ট, চক্ষে জরাক্রান্ত দৃষ্টি। বজ্রকে দেখিয়া তিনি দুই হস্ত উৎক্ষিপ্ত করিয়া বলিয়া উঠিলেন, বজ্র, তুমি কোথায় গিয়েছিলে বৎস? তোমাকে খুঁজে না পেয়ে আমি ভেবেছিলাম আমার সমস্ত আয়োজন বুঝি পণ্ড হল। কোথায় ছিলে তুমি? বজ্র নিরুত্তর রহিল। কোদণ্ড মিশ্র কুহুর পানে চাহিলেন। কুহু তাহার কাছে সরিয়া গিয়া হ্রস্ব কণ্ঠে ব্যাপার বুঝাইয়া দিল। নিজের অভিসন্ধিটুকু গোপন রাখিয়া বাকি সব সত্য কথা বলিল। শুনিয়া কোদণ্ড মিশ্র বিস্ফারিত নেত্রে বজ্রের পানে চাহিলেন, বলিলেন, কি বিপত্তি! যদি ধরা পড়ত, যদি প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে পড়ত। কিন্তু যাক, বাঘিনীর কবল থেকে ফিরে এসেছে, এই যথেষ্ট। বজ্র, এখন থেকে তুমি আর কোথাও যাবে না। সময় পূর্ণ না হওয়া পর্যন্ত সর্বদা এখানে থাকবে। কুহু, তুমিও আর অবরোধে ফিরে যেও না। বাঘিনী তোমাকে পেলে নিশ্চয় হত্যা করবে। কুহু প্রজ্বলিত চক্ষে বলিল, আমি ফিরে যাব, এমনভাবে লুকিয়ে থাকব যে রানীর সাধ্য নেই আমাকে খুঁজে বার করে। কোকবর্মা রানীকে চুলে ধরে টেনে নিয়ে যাবে, নিজের চোখে দেখব, তবে আমার বুক ঠান্ডা হবে। বজ্রের কাছে গিয়া বলিল, অমাবস্যার পরদিন রাজপুরীতে আবার দেখা হবে। কুহু চলিয়া গেল। বজ্র বাহিরে আসিয়া ভাগীরথীর তীরে দাঁড়াইল। নদীর ওপারে চক্রবাক পক্ষের ন্যায় ঈষৎ রক্তিমা দেখা দিয়াছে। আরেকটি নূতন দিনের সূচনা হইতেছে। সেই দিকে চাহিয়া চাহিয়া বজ্রের মস্তিষ্কের কুজ্ঝটিকা কাটিয়া গেল। তাহার মনে হইল, সেই যে বটেশ্বর ও বিম্বাধরের সঙ্গে সে ভ্রমণে বাহির হইয়াছিল, তাহার পর 1 যুগ কাটিয়া গিয়াছে। সূর্যোদয় হইলে বজ্র স্নান করিতে জলে নামিল। গঙ্গার স্নিগ্ধ শীতল জলে অবগাহন করিয়া তাহার দেহ মন সুস্থ হইল। এতক্ষণ সে লক্ষ্য করে নাই, 2 হাতে সবেগে গাত্র মার্জন করিতে করিতে তাহার চোখে পড়িল বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি অঙ্গুরীয়, সোনার অঙ্গুরীয়, মাঝখানে গাঢ় নীল একটি মণি। বজ্র ভ্রু কুঞ্চিত করিয়া অনেকক্ষণ অঙ্গুরীয়টিকে নিরীক্ষণ করিল। কোথা হইতে আসিল অঙ্গুরীয়? কে পরাইয়া দিল? গত রাত্রে তাহার স্বপ্নের সঙ্গে বাস্তবের এমন অবিচ্ছেদ্য জড়াজড়ি হইয়া গিয়াছিল যে কিছুই সে ধরিতে ছুঁইতে পারিতেছিল না। কিন্তু এই আংটি নিশ্চয়ই স্বপ্ন নয়। আংটির দিকে চাহিয়া তাহার মনে হইল, ইহার সহিত যেন কোনো অজ্ঞাত অসুচিতার স্পর্শ লাগিয়া আছে। সে আংটি খুলিয়া জলে ফেলিয়া দিতে উদ্যত হইল, কিন্তু ফেলিতে গিয়া সে থামিয়া গেল। আংটি এত সুন্দর,
তাহার নীলবর্ণ মণি হইতে এমন অপূর্ব জ্যোতি বিকীর্ণ হইতেছে যে সে তাহা জলে ফেলিয়া দিতে পারিল না। বিশেষত মূল্যবান কোনো বস্তু নষ্ট করা তাহার প্রকৃতি বিরুদ্ধ। সে একটু চিন্তা করিয়া আবার উহা অঙ্গুলিতে পরিধান করিল। স্নান শেষে সে সংকীর্ণ সিঁড়ি দিয়া উপরে আসিল এবং সিক্ত বস্ত্রে গঙ্গার কুটিরের সম্মুখে উপস্থিত হইল। আজও বুড়ি কানসোনার হাটে গিয়াছে। গঙ্গা পা ছড়াইয়া বসিয়া সলিতার পাঁজ কাটিতেছিল। হাসি মুখে উঠিয়া শুষ্ক বস্ত্র আনিয়া দিল। ধামিতে মুড়ি, শশা, কলা, গুড়, নারিকেল আনিয়া সম্মুখে রাখিল। অর্ধমুদিত চক্ষে খাইতে খাইতে বজ্র বলিল, গঙ্গা, তোমার জন্যে একটা জিনিস এনেছি। কি জিনিস? গঙ্গা উৎসুক আনন্দে চাহিল। বজ্র আংটি খুলিয়া তাহার হাতে দিল। আংটি হাতে লইয়া গঙ্গার মুখে অপূর্ব ভাব ও ব্যঞ্জনা ফুটিয়া উঠিল। ভয়, সম্ভ্রম, আনন্দ, সংকোচ ক্ষণকালের জন্য তাহাকে নির্বাক করিয়া দিল। তারপর সে রুদ্ধশ্বাসে বলিল, এ আমার জন্য এনেছ? এত সুন্দর আংটি এনে আমি কি করব? বজ্র বলিল, এখন রেখে দেবে। যখন তোমার বিয়ে হবে তখন এই আংটি বিক্রি করে অনেক টাকা পাবে। সেই টাকা নিয়ে তুমি আর তোমার বর সুখে স্বচ্ছন্দে ঘর কন্যা করবে। লজ্জায় আহ্লাদে গঙ্গার মুখখানি সিন্দুর বর্ণ হইয়া উঠিল। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। গৌড়ের সিংহাসন। অমাবস্যার পরদিন প্রত্যুষে কর্ণসুবর্ণের অধিবাসীরা শয্যা ত্যাগ করিবার পূর্বেই শুনিল, রাজপথ দিয়া ডঙ্কা বাজাইতে বাজাইতে একদল পদাতিক সৈন্য চলিয়াছে। সকলে দ্বার গবাক্ষ খুলিয়া দেখিতে লাগিল। পথ দিয়া দীর্ঘ সর্পিল সেনাদল চলিয়াছে। তাহাদের পৃষ্ঠে চর্ম, হস্তে শল্য, কটিবন্ধে তরবারি। তাহারা রাজপ্রাসাদের দিকে চলিয়াছে। সেনাদলের অগ্রভাগে একটি সুসজ্জিত রথ। রথের ছত্র নাই। মুক্ত রথে পাশাপাশি বজ্র ও কোদণ্ড মিশ্র দাঁড়াইয়া আছেন। কোদণ্ড মিশ্রের শীর্ণ হস্তে অশ্বের রশ্মি। তিনি রথ চালাইতেছেন। তাহাকে দেখিয়া মনে হয় শুদ্ধ প্রাণশক্তির বলে তিনি দাঁড়াইয়া আছেন, কিন্তু তাহার চক্ষে বিজয় গর্ব পরিস্ফুট। তাহার পাশে বক্ষ বাহুবদ্ধ করিয়া বজ্র দাঁড়াইয়া। বজ্রের মাথায় ধাতুময় শিরস্ত্রাণ, বক্ষে বর্ম, মুখে বজ্র কঠোর দৃঢ়তা। সে অচঞ্চল চক্ষে সম্মুখ দিকে চাহিয়া আছে। রথের অগ্রে অশ্বপৃষ্ঠে কোকবর্মা। সে কদাকার মুখে বিকৃত ভঙ্গিমা লইয়া অশ্বপৃষ্ঠে বসিয়া আছে। দেহে লৌহ জালিক, হস্তে বিনিষ্ক্রান্ত অসি। সে দক্ষিণে বামে মর্কট চক্ষু ফিরাইয়া অধিপার্শ্বস্থ জনগণের মুখভাব পর্যবেক্ষণ করিতেছে, যেন মুখ দেখিয়া তাহাদের মনোভাব নির্ণয়ের চেষ্টা করিতেছে। সর্বাগ্রে শাসন ডিন্ডিম ধ্বনিত করিয়া ঘোষক পদব্রজে চলিয়াছে। চলিতে চলিতে ডিন্ডিম থামাইয়া উচ্চকণ্ঠে ঘোষণা করিতেছে, নগরবাসীগণ অবহিত হও, অগ্নিবর্মার কালান্ত হয়েছে, কিন্তু গৌড়ের সিংহাসন শূন্য নয়। পুরুষ ব্যাঘ্র মহারাজ শশাঙ্ক দেবের পৌত্র, অমিত বীর্য মহারাজ মানব দেবের পুত্র, পরম ভট্টারক শ্রী মন্মহারাজ বজ্রদেব তাঁর পিতৃপুরুষের সিংহাসনে আরোহণ করলেন। তোমরা মহারাজ বজ্রদেবের জয় ঘোষণা করো। নাগরিকেরা কিন্তু
জয় ঘোষণা করিতেছে না। তাহারা উৎসুক নেত্রে শোভাযাত্রা নিরীক্ষণ করিতেছে, কিন্তু এই রাজ পরিবর্তনের ব্যাপারে নিজেদের অংশভাগ মনে করিতেছে না। কোন রাজা মরিল, কোন নূতন রাজা আসিল, এ বিষয়ে তাহাদের কৌতূহল থাকিতে পারে, কিন্তু তদধিক কিছু নয়। কে যাইবে রাজা মহারাজার ব্যাপারে মাথা গলাইতে? নিরুপদ্রবে বাঁচিয়া থাকিতে পারিলেই যথেষ্ট। জনগণের মধ্যে কেবল একদল লোক এই আকস্মিক ঘটনা সম্পাতে হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল। তাহারা জয়নাগের দল। জয়নাগের ষড়যন্ত্র প্রায় সম্পূর্ণ হইয়া আসিয়াছিল। সাধারণ যাত্রিকের বেশে তাহার দলের 5,000 যোদ্ধা কর্ণ সুবর্ণে প্রবেশ করিয়াছিল। স্বয়ং জয়নাগ ছদ্মবেশে উপস্থিত ছিলেন। গৌড়ের সেনাপতিরা যে সময় দণ্ডভক্তির সীমান্ত ঘিরিয়া বসিয়া জয়নাগের গতিরোধের চেষ্টা করিতেছিলেন, চতুর্জয়নাগ সেই অবকাশে জলপথে কর্ণ সুবর্ণে প্রবেশ করিয়া রাজ্যের কেন্দ্রস্থান অধিকার করিবার কৌশল করিয়াছিলেন। গৌড়ের সেনাপতিগণ যতক্ষণে সংবাদ পাইয়া রাজধানী রক্ষার জন্য ফিরিবে, ততক্ষণে পশ্চাৎ হইতে আক্রান্ত এবং সম্মুখে প্রতিবদ্ধ হইয়া ইতনষ্ট স্ততভ্রষ্ট হইয়া যাইবে। জয়নাগের এই কূটকৌশল কার্যে পরিণত হইতে আর 2-4 দিন মাত্র বিলম্ব ছিল। সহসা এই নূতন সংস্থার উদ্ভব হইয়া তাহাকে বিচলিত করিয়া তুলিল। সে যাহা হোক, কৌকবর্মার সৈন্যদল ডঙ্কা বাজাইতে বাজাইতে রাজপুরীর সম্মুখে উপস্থিত হইল। অগ্নিবর্মার মৃত্যু সংবাদ রাজপুরীতে গোপন ছিল না। রক্ষী প্রতিহার দৌবারিক যে যেখানে ছিল পলায়ন করিয়াছিল। তৎপরিবর্তে কোদণ্ড মিশ্রের সংগৃহীত 200 পণ্য যোদ্ধা পুরোদ্বার রক্ষা করিতেছিল। ইহারা খস উক্ষস ভুন জবন শ্রেণীর যোদ্ধা। ইহাদের দেশ নাই, জাতি নাই। যে বেতন দিবে তাহার জন্যই যুদ্ধ করিবে। ইহারা দুর্ধর্ষ যোদ্ধা। যাহার বেতন লইয়াছে তাহার সহিত বিশ্বাসঘাতকতা করে না। কোদণ্ড মিশ্রের আজ্ঞায় তাহারা তোরণদ্বার খুলিয়া দিল। কৌকবর্মা সদল বলে পুরভূমিতে প্রবেশ করিল এবং 50 জন বাছা বাছা অনুচর লইয়া অন্তঃপুর অভিমুখে ধাবিত হইল। আর সকলে পুরী লুণ্ঠন করিতে আরম্ভ করিল। চিৎকার, আর্তনাদ, হুড়াহুড়ির শব্দে রাজপুরী পূর্ণ হইয়া উঠিল। কোদণ্ড মিশ্র বজ্রকে লইয়া রাজভবনের একদিকে চলিলেন। খস পুক্ষসদের কয়েকজন প্রধান যোদ্ধা রক্ষীরূপে তাহাদের সঙ্গে রহিল। কোদণ্ড মিশ্র রাজার প্রমোদ ভবনে উপনীত হইলেন। লুণ্ঠনকারীরা এখন ওইদিকে আসে নাই। কেবল একজন পুরুষ প্রমোদ ভবনের দ্বারে দাঁড়াইয়া আছে। সে রাজার অন্তরঙ্গ অর্জুন সেন। তাহার কেশ কলাপ সুবিন্যস্ত, চক্ষু দুটি উজ্জ্বল বাষ্পোৎফুল্ল। অর্জুন সেন প্রফুল্ল মুখে বলিল, আর্য কোদণ্ড মিশ্র, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজের জয় হোক। কোদণ্ড মিশ্র বলিলেন, অগ্নিবর্মার দেহ কোথায়? এই যে, আসুন। অর্জুন সেন অগ্রবর্তী হইয়া তাহাদের ভিতরে লইয়া গেল। বিশাল ভবন শূন্য, ছায়ান্ধকার। রাত্রির ক্লেদ যেন এখনো তাহার বাতাসে লাগিয়া আছে। কোথাও পলাতকা সভানন্দিনীর দেহচ্যুত রঙিন উত্তরীয় রক্তরেখার ন্যায় পড়িয়া আছে। কোথাও স্খলিত নূপুর গড়াগড়ি যাইতেছে। কৃষ্ণবর্ণ শিলাকুট্টিমের উপর শুভ্র বস্ত্রাচ্ছাদিত একটি শব। অর্জুন সেন বস্ত্রের প্রান্ত তুলিয়া দেখাইল। মৃত্যুর কঠিন স্পর্শে অগ্নিবর্মার কামনা বিধ্বস্ত দেহ চিরতরে স্থির হইয়াছে। বজ্র একবার সেই দিকে দেখিয়া চক্ষু ফিরাইয়া লইল। কোদণ্ড মিশ্র কিয়ৎকাল মৃত মুখের উপর দৃষ্টি রাখিয়া বিতৃষ্ণাসূচক মুখভঙ্গি করিলেন। তারপর রক্ষীদের বলিলেন, মৃতদেহ গঙ্গার জলে নিক্ষেপ করো, হয়তো সদ্গতি হবে।
অগ্নিবর্মার দেহ প্রাকার শিষ্য হইতে ভাগীরথীর জলে নিক্ষিপ্ত হইল। বজ্র ভাবিল, তাহার পিতার দেহ এই পথে গিয়াছিল। গৌড় রাজগণের রাজপুরী হইতে নির্গমনের ইহাই বুঝি একমাত্র পথ। অতঃপর সকলে সভাগৃহে আসিলেন। ওদিকে রাজ অবরোধে যে বিভৎস ব্যাপার চলিতেছিল তাহার বর্ণনা নিষ্প্রয়োজন। বেলা দ্বিপ্রহরে কৌকবর্মা ও তাহার সৈন্যগণ লুণ্ঠন কার্য শেষ করিয়া লুণ্ঠিত দ্রব্য পুরো প্রাঙ্গণে রক্ষণ করিল। রানী শিখরিণীকে দোলায় তুলিল। তারপর বিদায় গ্রহণের পূর্বে কৌকবর্মা কোদণ্ড মিশ্রের সহিত সাক্ষাৎ করিতে আসিল। কার্যসিদ্ধির দম্ভে তাহার কদর্য মুখ আরো কদর্য আকার ধারণ করিয়াছে। মদমত্ততার বশে দেহ টলিতেছে। সে উচ্চ বিকৃত কণ্ঠে হাস্য করিয়া বলিল, ঠাকুর, আমার কাজ শেষ হয়েছে, এবার আমি চললাম। তোমার রাজা আর তুমি মনের সুখে রাজত্ব করো। বলিয়া আবার ধৃষ্টতা ভরা হাসি হাসিল। কৌকবর্মাকে দেখিয়া বজ্রের অন্তর দুঃসহ ঘৃণায় ভরিয়া উঠিয়াছিল। নরকের পশুটাকে পদাঘাত করিবার প্রবল ইচ্ছা দমন করিয়া সে মুখ ফিরাইয়া বাতায়ন সম্মুখে গিয়া দাঁড়াইল। কৌকবর্মা বোধহয় কোদণ্ড মিশ্র বজ্রের নিকট বহু প্রশস্তি ও চাটু বচন আশা করিয়াছিল, কিন্তু বজ্রকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতে দেখিয়া তাহার ক্ষুদ্র চক্ষু ক্রোধে জ্বলিয়া উঠিল। সে শাপদের ন্যায় দশন নিষ্ক্রান্ত করিয়া বলিল, কুকুরের মাথায় রাজছত্র কতদিন থাকে দেখব। বজ্র বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইল, কিন্তু কৌকবর্মা উচ্চ ব্যঙ্গহাস্য করিতে করিতে দ্রুত পদে সভাগৃহ ছাড়িয়া চলিয়া গেল। তাহার মনে যতই গড়ল থাক, বজ্রের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইবার দুঃসাহস তাহার নাই। দুই দণ্ডের মধ্যে কৌকবর্মার দল রাজপুরী ত্যাগ করিল। কোদণ্ড মিশ্রের সৈন্যদল তখন পুরী রক্ষার ভার লইল। তরুণে প্রাকার শীর্ষে সর্বত্র ধনুর্ধর রক্ষীগণ পাহারা দিতে লাগিল। সভাগৃহে বজ্র ও কোদণ্ড মিশ্র ভিন্ন আর কেহ ছিল না। একটি রমণী দ্বারের নিকট উঁকি মারিল। বজ্র অমনি ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল। কুহু, তুমি কোথায় ছিলে? কুহু হাসিয়া বলিল, লুকিয়েছিলাম। তারপর নতজানু হইয়া কৃতাঞ্জলি পুটে বলিল, শ্রীমন মহারাজ বজ্রদেবের জয় হোক। বজ্রের মুখ কঠিন হইল। সে কুহুকে হাত ধরিয়া তুলিয়া কিছু বলিবার উপক্রম করিতেছিল। কোদণ্ড মিশ্র আসিয়া বলিলেন, কুহু, ভালোই হল, এখনই রাজার অভিষেক হবে, আজই অভিষেক করব, তুমি ব্যবস্থা করো। কুহু সবিস্ময়ে বলিল, সে কি ঠাকুর, লোকজন কই, সভাসদ কই, কার সাক্ষাতে অভিষেক হবে? কোদণ্ড মিশ্র বলিলেন, আমি নগরে খবর দিয়েছি, প্রধান নাগরিকেরা এখনই আসবে। যদি না আসে তবু আমি একাই অভিষেক করব। ভালো, বলিয়া কুহু অভিষেকের ব্যবস্থা করিতে গেল। প্রধান নাগরিকেরা আসিলেন না, কেহই আসিল না। কোদণ্ড মিশ্র কয়েকজন রক্ষীকে ডাকিয়া রাজসভায় সমবেত করিলেন। অবরোধে যে কয়েকজন প্রৌঢ়া নারী অবশিষ্টা ছিল তাহারা আসিয়া হুলুধ্বনি করিল, লাজাঞ্জলি ছড়াইল, কুহু শঙ্খধ্বনি করিল। কোদণ্ড মিশ্র বজ্রের ললাটে রাজটিকা পরাইয়া দিলেন। বজ্র পিতৃপুরুষের সিংহাসনে বসিল। এইভাবে অভিষেকের হাস্যকর অভিনয় সম্পন্ন হইল। সভা আবার শূন্য হইলে কোদণ্ড মিশ্র সভাগৃহের এক প্রান্তে একটি বেদিকার উপর শয়ন করিলেন। বৃদ্ধের মনের অবস্থা অনুমান করা যায় না।
কিন্তু দেহ যে ক্লান্তির শেষ সীমায় পৌঁছিয়াছে তাহাতে সন্দেহ নাই। গত ৩-৪ দিন যাবৎ তিনি অন্নজল গ্রহণ করেন নাই, নিদ্রাও যান নাই। এক সর্বগ্রাসী ভাবনা তাহাকে আবিষ্ট করিয়া রাখিয়াছে। তিনি চক্ষু মুদিত করিয়া বেদিকার উপর শয়ান রহিলেন। সভাগৃহের অন্য প্রান্তে বসিয়া কুহু ও বজ্র নিম্নস্বরে কথা বলিতেছিল। বজ্র জিজ্ঞাসা করিল, অবরোধের অবস্থা কি? কুহু বলিল, ভালো নয়, যেন কদলী বনে একপাল বুনো হাতি ঢুকেছিল। আর রানী? কুহু মলিন মুখে বলিল, রানীকে কোকবর্মা ধরে নিয়ে গেছে। ভেবেছিলাম আমার আনন্দ হবে, কিন্তু দেখি কান্না এলো। বজ্র সহসা বলিল, কুহু চলো, এবার পালিয়ে যাই। কুহু বিস্ফারিত চক্ষে চাহিয়া রহিল। সে কি? কোথায় পালিয়ে যাবেন? যেখানে হোক, রাজা তো হলাম, আর কি? বলিয়া বজ্র একটু তিক্ত হাসিল। কিন্তু কিন্তু এখনো যে সবই বাকি। থাক বাকি। সত্যি বলছি কুহু, আমার রাজা হওয়ার স্বাদ মিটে গেছে। নাগরিক জীবনে ঘৃণা জন্মেছে। এই জীবনযাত্রা আমার জন্য নয়, আমি চলে যেতে চাই। কুহু গালে আঙ্গুল রাখিয়া চিন্তা করিল। বজ্রের মুখের উপর গুপ্ত স্নেহ দৃষ্টি বুলাইল। শেষে কোদণ্ড মিশ্রের দিকে মাথা নাড়িয়া বলিল, কিন্তু উনি, আপনি যদি চলে যান, ওঁর কি অবস্থা হবে? বজ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই একটা কথা। ওঁর এই রাজা রাজা খেলা দেখে কৌতুক আর করুণা দুই অনুভব করছি, কিন্তু ওকে ছেড়ে যেতে পারছি না। বেলা ৩য় প্রহরে একজন গূঢ় পুরুষ সংবাদ লইয়া আসিল। বলিল, জয়নাগ ৬,০০০ সৈন্য নিয়ে রাজপুরীর দিকে আসছেন। কোদণ্ড মিশ্র উঠিয়া বসিলেন। জয়নাগ? গুপ্তচর জয়নাগ সম্বন্ধে যাহা সংবাদ পাইয়াছিল তাহা বলিল। শুনিয়া কোদণ্ড মিশ্র শূন্য দৃষ্টিতে চাহিয়া রহিলেন। অল্পকাল পরে দ্বিতীয় গুপ্তচর আসিল। সে সংবাদ দিল, কোকবর্মা জয়নাগের সঙ্গে যোগ দিয়েছে, দুজনে একসঙ্গে পুরী অধিকার করতে আসছে। কোদণ্ড মিশ্রের কণ্ঠ মধ্যে অস্পষ্ট একটি শব্দ হইল। তিনি ধীরে ধীরে আবার শয়ন করিলেন। সংকল্পিত কর্মে সহসা অপ্রত্যাশিত বাধা পাইয়া জয়নাগ চারিদিকে গুপ্তচর প্রেরণ করিয়াছিলেন। তাহারা যে সংবাদ লইয়া আসিল তাহাতে তিনি যথেষ্ট আশ্বস্ত হইলেন। বজ্রদেব নামক এক যুবক নিজেকে মানবদেবের পুত্র বলিয়া পরিচয় দিয়া অগ্নিবর্মাকে হত্যা করিয়াছে এবং নিজে রাজা হইয়া বসিয়াছে। তাহার পৃষ্ঠপোষক কেবল কোদণ্ড মিশ্র নামধারী এক বৃদ্ধ ব্রাহ্মণ এবং ২০০ সেনার অধিনায়ক কোকবর্মা। কোকবর্মার পরিচয় জয়নাগ পূর্বেই সংগ্রহ করিয়াছিলেন। তাহার ২,০০০ সৈন্য ব্যতীত অন্য কোনো রাজকীয় সেনাদল উপস্থিত কর্ণ সুবর্ণে নাই। কোকবর্মার সেনাদল উত্তম যোদ্ধা বটে, কিন্তু কোকবর্মা স্বয়ং অতিহীন চরিত্র ব্যক্তি। উপযুক্ত উৎকোচ পাইলে সে যুদ্ধ করিবে না। তারপর জয়নাগ সংবাদ পাইলেন কোকবর্মা রাজপুরী লুটপাট করিয়া সসৈন্যে নগরের বাহিরে চলিয়া যাইতেছে। জয়নাগ এই বিচিত্র সংবাদে উদ্বিগ্ন হইলেন। কোকবর্মা কোথায় যাইতেছে, কি জন্য যাইতেছে বুঝিতে পারিলেন না, কিন্তু তিনি তড়িৎকর্মা কূটনীতিজ্ঞ ব্যক্তি। তিনি তৎক্ষণাৎ কোকবর্মার নিকট দূত পাঠাইলেন। কর্ণ সুবর্ণে কোকবর্মার বাসভবন
ও সেনানিবাস ছিল। দূত সেখানে না গিয়ে নগরের উত্তর তোরণের নিকট কোকবর্মাকে ধরিল। জনান্তিকে উভয়ে কথা হইল। দূতের প্রস্তাব শুনিয়া কোকবর্মার পাপ বুদ্ধি আবার জাগ্রত হইল। সে বলিল, জয়নাগের প্রস্তাবে আমি সম্মত। তিনি যে গৌড় গ্রাস করবেন তা আমি আগেই জানতাম, তাই সময় থাকতে কর্ণ সুবর্ণ ছেড়ে যাচ্ছিলাম। কিন্তু তিনি যখন আমাকে তাঁর সেনাপতিদের মধ্যে স্থান দিচ্ছেন, তখন আমি তাঁর দলে যে কুকুরটাকে আমি সিংহাসনে বসিয়েছি তাকে আমি সিংহাসন থেকে নামিয়ে দেব। জয়নাগকে কোনো কষ্টই করতে হবে না। নিয়তির দ্বারা আকৃষ্ট হইয়া কোকবর্মা ফিরিয়া চলিল। ইতিমধ্যে জয়নাগ প্রকাশ্যভাবে নিজে সৈন্যদের সমবেত করিতে আরম্ভ করিয়াছিলেন। গোপনতার আর প্রয়োজন ছিল না। কোকবর্মা লুণ্ঠিত দ্রব্যাদি এবং বন্দিনী রানীকে নিজ ভবনে পাহারার মধ্যে রাখিয়া জয়নাগের সঙ্গে যোগ দিল। জয়নাগ স্থির করিয়াছিলেন, নূতন রাজাকে শক্তি সংগ্রহ করিবার সময় দেওয়া হইবে না। গাছ শিকড় গাড়িবার পূর্বেই তাহাকে উৎপাটিত করিতে হইবে। তিনি কোকবর্মাকে পার্শ্বে লইয়া সম্মিলিত সৈন্যদলের অগ্রে অশ্বপৃষ্ঠে চলিলেন। নগরের অধিবাসীগণ প্রাতঃকালে যেমন শোভাযাত্রা দেখিয়াছিল, অপরাহ্নেও তেমনি শোভাযাত্রা দেখিল। কেহ একটি অঙ্গুলি উত্তোলন করিল না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org